यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আজ 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। জৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সকল কর্মীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। আজ 15ই আগস্ট আমাদের সকলের প্রিয়, সকলের আদরের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। স্বাধীন ভারতের বয়স হলো ৭৪। ভোর থেকে আসছে অভিনন্দনের জোয়ার আর ফুলের তোড়া। গল্পটার এখানেই আরম্ভ, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। যেমন সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালে সলতে পাকানো। স্বাধিকার থেকে স্বাধীনতা, এর মধ্যে লুকিয়ে আছে মহাকাশের বিশাল তামস মানুষের মুক্তির পদচিহ্ন, অধিকারের স্বপ্ন। খোলসা করে বললে মানুষ তার প্রাপ্য অধিকার কিভাবে অর্জন করবে, এটি তারই যেন এক রূপকল্প। বঞ্চিত মানুষ যখন তার প্রাপ্য পাওনাটুকু বুঝে নিতে চায়, তখন তার ভিতর এক ধরনের স্বাধিকার বোধের সৃষ্টি হয়। এর পূর্ণাঙ্গ রূপই হল স্বাধীনতা। আর স্বাধীনতা অর্জনের ইতিহাস সহস্র বছর ধরে উজ্জ্বল নক্ষত্রের মতো থাকে চিরবিরাজমান। স্বাধীনতা মানে শুধু যেন তেন আঁকিবুকি করে একটি লাল বৃত্ত তৈরি করা নয়, বরং সূর্যাকার সেই বৃত্তটিকে মহাকাশে পৌঁছে দিয়ে পুরো জাতির জন্য প্রাপ্য আলোটুকু নিশ্চিত করার মধ্যেই স্বাধীনতার সাফল্য লুকায়িত। যে সূর্যের আলো সেদিন বীর ভারতবাসী তার প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিল, সেই আলোর উজ্জ্বলতা আমরা কতটুকু বজায় রাখতে পেরেছি, সেই বিস্তীর্ণ পথে কতটুকু হাঁটতে পারলাম আমরা, এই কথাগুলো আজ প্রশ্নবিদ্ধ। আমরা কি স্বাধীনতার সঠিক ব্যবহার করছি? আমরা কি স্বাধীনতাকে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছি? এসব নিয়ে আলোচনার সুযোগ আছে, কিন্তু একটি ব্যাপারে আমরা নিশ্চিত, স্বাধীনতার মতো বৃহৎ বিষয়টি সম্মুখে আনতে হলে জাতি হিসেবে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের কথা বলার স্বাধীনতা, দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার স্বাধীনতা, কিংবা নিজের মতো পথ চলার যে স্বাধীনতা, এসব নিশ্চিতকরণের মধ্য দিয়েই সমাজ থেকে সকল অনিয়ম, অভিযোগ এবং অধিকারহীনতা থেকে মানুষকে মুক্ত করা সম্ভব। সবনাশী বড়
আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সেটা রক্ষা করা কঠিন। এই রক্ষা করার অর্থ তাকে বাক্সবন্দি করা নয়, বরং বাক্সটি উন্মুক্ত করে দেওয়া, যেখানে অবারিতভাবে যাওয়া আসা করবে ব্যক্তি চেতনা, অধিকারের স্বপ্ন, প্রতিষ্ঠার অঙ্গীকার। শুধু জাতীয় সঙ্গীতের সুরে পতাকাকে সুউচ্চে ওঠানোই স্বাধীনতা নয়, স্বাধীনতাকে এগিয়ে নিতে পতাকার লাঠিকে ঐক্যবদ্ধ হাতের বাঁধনে রাখতে হবে। এই হাত শক্ত রাখতে অর্জন করতে হবে অর্থনৈতিক, সামাজিক ও সর্বক্ষেত্রে সম অধিকারের স্বাধীনতা। তবেই তো তাকে স্বাধীনতা বলা যায়। বৃহৎ অর্থে মুক্তি মানে জীবনের সাথে মিলন, অর্থাৎ স্বাধিকার থেকে অর্জিত স্বাধীনতাকে যদি মুক্তি দিতে না পারা যায়, তবে জাতি হিসাবে আমাদের মিলন অধরাই রয়ে যাবে। ভারতবাসী আশাবাদী একটি জাতি। সে পথ চলায় অবিচল। কর্মের মাধ্যমে সে তার অর্জিত স্বাধীনতাকে মহাকাশের জ্বলজ্বলে নক্ষত্রে পরিণত করবে একদিন, এই আমাদের আশা। সেই সাথে অগ্রজদের পথে হয়ে উঠুক অনুজদের নির্দেশনা, যে বৈষম্যহীন সুন্দর পৃথিবী নির্মাণে আমরা লড়ে যাচ্ছি। স্বাধীনতা তার এক অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতাতেই শক্তি, স্বাধীনতাই হোক প্রেরণা। কবিতা কুলি মজুর, পরিবেশনায় উত্তরা মুখার্জি। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কুলি মজুর। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপড়াও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই সকট সকল অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া চাঁদির হাট। তোমারে সবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা। গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারই দেবতা বলিব, সে ভরসা জমিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি, যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাখে খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ নিখিলের জামধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই জানলার যত আবরণ খুলে নাও। আকাশেতে আছে যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো, এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনা, আজ মহা উত্থান।
ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। নমস্কার। 1908 সালের 11ই আগস্ট ফাঁসি হয়েছিল শহীদ ক্ষুদিরাম বসু। বাংলা তথা ভারত হারিয়েছিল এক আদ্যন্ত নির্ভীক সন্তানকে। স্বাধীনতার স্বপ্নে তিনি মৃত্যু ভয়কেও জয় করেছিলেন। এমনকি ফাঁসির মঞ্চে তার শেষ কথা চমকে দিয়েছিল উপস্থিত সকলকে। জন্মের পরেই ছেলে মারা যাবে ভেবে তার মা 3 মুঠো খুদের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিলেন মাসির কাছে। সেই থেকেই তার নাম হয় ক্ষুদিরাম। 1908 সালের 30শে এপ্রিল বিহারের মুজফ্ফরপুরে ইউরোপিয়ান ক্লাবের সামনে বিপ্লবী প্রফুল্ল চাকির সঙ্গে বোমা ছুড়ে হত্যা করতে গিয়েছিলেন অত্যাচারী ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে। কিন্তু দুর্ভাগ্যবশত যে গাড়িটিতে তারা বোমা ছুঁড়েছিলেন তাতে ছিলেন না কিংসফোর্ড। তার বদলে 2 ইংরেজ মহিলার মৃত্যু হয়। ক্ষুদিরাম ধরা পড়েন ইংরেজ পুলিশের হাতে। বিচারে তার ফাঁসির রায় দিয়েছিলেন ব্রিটিশ বিচারক কর্নডফ। রায় ঘোষণার পর ক্ষুদিরামের মুখে ছিল হাসি। অল্প বয়সী ক্ষুদিরামকে বিচারক কর্নডফ প্রশ্ন করতে বাধ্য হয়েছিলেন, ফাঁসিতে যে তাকে মরতে হবে সেটা ঠিক বুঝেছে তো সে? স্বাধীনতার আকাঙ্ক্ষায় এমনই নির্ভীক ছিলেন মেদিনীপুরের এই বিস্ময় যুবক। রায় ঘোষণার পর জীবনের শেষ কয়েকটা দিন কারাগারে বসে মাতসিনি, গ্যারিবোল্ডি ও রবীন্দ্রনাথের লেখা পড়তে চেয়েছিলেন। 10ই আগস্ট আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তীকে ক্ষুদিরাম বলেছিলেন, রাজপুত নারীরা যেমন নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়ে জহর ব্রত পালন করে, আমিও তেমন নির্ভয়ে দেশের জন্য প্রাণ দেব। আগামীকাল আমি ফাঁসির আগে চতুর্ভুজার প্রসাদ খেয়ে বদ্ধভূমিতে যেতে চাই। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কালের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মা গো। হলো অভিরামের দ্বীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 12,33,000,000,000 রইল মা তোর বেটা বেটি মা গো। তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী।
স্বাধীনতা ব্যক্তির ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, পরিবার, সমাজ ও জাতির ক্ষেত্রেও তেমনই গুরুত্বপূর্ণ। এগুলো এক একটি আলাদা শব্দ হলেও অর্থ ও কার্যকারিতার দিক থেকে পরস্পর সম্পূরক বা সমার্থক। ব্যক্তি স্বাধীনতা ব্যতীত সামাজিক ও জাতীয় স্বাধীনতা যেমন অর্থহীন, সামাজিক, রাষ্ট্রীয় ও জাতীয় স্বাধীনতাও তেমনই খর্বিত। অতএব স্বাধীনতা হতে হবে সার্বিক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র যখন অন্যের অধীনতা ও খবরদারি থেকে মুক্ত হয়ে স্বাধীন ইচ্ছা অনুযায়ী সব কিছু করতে পারে, সর্বোপরি বিশ্বের দরবারে স্বীয় স্বাধীন সত্তা ও মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়, তখন সেটাকেই যথার্থ স্বাধীনতা বলে অভিহিত করা চলে। তবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, যা খুশি তাই করার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা বলতে নিজের যেসব অধিকার বোঝায়, অন্যের ক্ষেত্রেও সেই সব অধিকার নিশ্চিতকরণের মধ্যে স্বাধীনতার প্রকৃত অর্থ নিহিত। স্ব-অধীনতার অর্থ এটাই, একটি রাষ্ট্র পরিচালনার জন্য যেমন একটি সংবিধান দরকার, একটি সমাজ পরিচালনার জন্যেও তেমনি কতকগুলি নিয়ম, নীতি, বিধি বিধান প্রয়োজন। ব্যক্তির ক্ষেত্রেও ঠিক তেমনই। মানুষ সামাজিক জীব। সমাজের অন্য সকল মানুষের সাথে মিলেমিশে সর্বাঙ্গীন কল্যাণ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সকলের সম অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনেই তাকে চলতে হয়। ইংরেজিতে এটাকে বলা হয় পিসফুল কোএক্সিস্টেন্স, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান। আমাদের প্রত্যেকটি ভারতবাসীকে এই মনন, এই আদর্শ নিয়ে চলতে হবে। এখন গান চল রে চল সব ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, পরিবেশনায় অরিজিৎ ব্যানার্জি। চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে সাঁদ রে সাঁদ সবে দেশের কল্যাণ। চল রে চল
ফুলকে দেখা যায় চোখ দিয়ে, কিন্তু তার গন্ধ তো দেখা যায় না। সে হাওয়ার মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়ে উড়ে বেড়ায় ফুলের চারপাশে। আসলে স্বাধীনতা জিনিসটার দুটো আস্তর আছে। এর একটি আমাদের বহির্জীবনকে বিন্যস্ত করে, সে সমৃদ্ধ করে আমাদের বৈষয়িক জীবনকে। তার দ্বিতীয় স্তরটি অন্তর্মুখী, দৃষ্টিগ্রাহ্য নয় অতটা, কিন্তু আমাদের চিত্তকে সেই চিরকাল সমৃদ্ধ করে। বনের পাখি আর খাঁচার পাখির দেখা হয়ে যায় বিধাতার বিধির লিখনে। বনের পাখি দেখা হওয়ার সঙ্গে সঙ্গে খাঁচার পাখিকে আহ্বান জানায় বদ্ধ খাঁচা, পরাধীন, একঘেয়ে শেকল পরা জীবন ছেড়ে বনের স্বাধীন জীবনে চলে আসতে। কি আশ্চর্য, খাঁচার পাখি তাতে সম্মত হতে পারে না, বরং খাঁচার পাখি বনের পাখিকে পরিপাটি, নিরিবিলি খাঁচায় চলে আসার আহ্বান জানায়। স্বাধীনতার, মুক্তির স্বাদ নিতে চায় না খাঁচার পাখি, কিন্তু কেন? সজ্জিত, পরিপাটি খাঁচায় দিনের পর দিন বাস করে খাঁচার পাখির মনে এক অজানা ভয়, সংশয়, আত্মবিশ্বাসহীনতা কাজ করে। স্বাধীন মুক্ত জীবনের স্বাদ তার কাছে সম্পূর্ণ অপরিচিত, অনাস্বাদিত। খাঁচার ভিতরের নির্ভরশীল পরিপাটি জীবনে সে অভ্যস্ত। বনের পাখি স্বতঃস্ফূর্তভাবে বুনো গান গেয়ে খাঁচার পাখিকে তার হৃদয়ের অনুভূতি জানাতে চায়। ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা, ভিন্ন গান শুনে অভ্যস্ত খাঁচার পাখির কাছে তা দুর্বোধ্য। প্রত্যুত্তরে খাঁচার পাখি যখন তার শেখানো বুলি এবং গান দিয়ে বনের পাখির সঙ্গে ভাব বিনিময়ের চেষ্টা করে, বনের পাখিও তখন সে ভাষা বুঝতে পারে না। খাঁচার পাখি তাকে অনুরোধ করে খাঁচার গান শিখে নিতে। বনের পাখি মুক্ত জীবনের সঙ্গীত বর্জন করে শেখানো গান গাওয়ার অনুরোধে অপারগতা প্রকাশ করে। আসুন স্বাধীনতা সম্পর্কে প্রকৃত অনুভূতি, স্বাধীনতা সম্বন্ধে প্রকৃত আদর্শের কথা, স্বাধীনতার প্রকৃত অর্থ আমরা খুঁজে বের করার চেষ্টা করি পরবর্তী বক্তব্যের মধ্যে। পরবর্তী বক্তব্য পরিবেশনায় মাননীয় কল্যাণ সরকার মহাশয়। নমস্কার, আমি কল্যাণ সরকার। ঝৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কথায় আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বহু গরিমায় বিশোভিত। এই বাক্য মর্মে মর্মে দহন করেই বোধহয় ভারত মাতার অগণিত সুস্থ সবল প্রতিভাবান সন্তানরা নিজেদের প্রাণের বিনিময়ে ভারত মাতার শৃঙ্খল মোচন করার জন্য ব্যক্তিগত সুখ জলাঞ্জলি দিয়ে নিজেদেরই আত্মাহুতি দিয়েছিলেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির যজ্ঞে। ভারত মাতার সেই দামাল সন্তান সন্ততিদের তাজা রক্তের বিনিময়ে ভারতের স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হয়েছিল তেরঙ্গা পতাকা শোভিত হয়ে। এ সকল ঘটনা আমাদের সকলেরই কম বেশি বোধহয় জানাই রয়েছে। ভারতের স্বাধীনতা লাভের পর প্রায় ৭৩ বছর অতিক্রান্ত। আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা এলেও শক্তিশালী ভারতীয় জাতি হিসাবে বিশ্বে আমরা তেমন নজর কাটতে পেরেছি কি? পারিনি। কেন জানেন? সেই কথাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন জানো? এমন শক্তিহীন কেন জানো? কারণ শক্তির অবমাননা সেখানে রয়েছে বলে। অর্থাৎ আমরা স্বীয় শক্তিতে সচেতন নই। যে গৌরবময় ভারতের কাছ থেকে বিদেশাগত বহু পর্যটক ভারতীয় ঐতিহ্যের মূল মন্ত্রকে মন্ত্রণা করে নিয়ে গিয়ে নিজেদের দেশকে জ্ঞানে, কর্মে, চেতনায় সমৃদ্ধ করেছিল,
ভারতের সেই গৌরব গাথাকেই, সেই ঐতিহ্যকেই আমরা করেছি অগ্রাহ্য। আমরা তো স্বাধীনতা হারিয়েছিলাম নিজেদেরই দোষে। নিজেদের আত্মশক্তিকে আমরা ব্যবহার করেছিলাম নিজেদেরই হননে। অরাজকতা, গুপ্ত হত্যা, ষড়যন্ত্র আমাদের তো তখন মূল মন্ত্রই হয়ে উঠেছিল। শক্তিকে যদি শুভ কাজে ব্যবহার করতে না পারি, তবে তো কর্মফল আমাদের ভোগ করতেই হবে। এটাই যে চূড়ান্ত বিধিলিপি। তাই যা ঘটার সেটাই ঘটেছিল। ধূর্ত ইংরেজ এরই সুযোগ নিয়ে কবজা করেছিল গোটা দেশ, কবজা করেছিল গোটা ভারতীয় শক্তিকে। এর জন্য বিদ্যাসাগত ইংরেজ জাতিকে দোষারোপ করে কোনো লাভ নেই। তাদের গালাগালি দিয়েও কোনো সুরাহা হবে না। দোষ তো আমাদেরই ছিল। বাড়ির সদর দরজা ভাঙা থাকলে কুকুর বিড়াল তো ঢুকবেই, আর সেটাই তো তাদের কাজ। আসলে নিজ দেশকে কিভাবে রক্ষা করতে হয় নিজ শক্তি ব্যবহার করে, সেটাই বোধহয় আমরা জানতাম না। আর জানলেও হয়তো আমরা সে বিষয়ে উদাসীন ছিলাম, হয়তো ব্যক্তিগত স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিলাম। পরম পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দ মহারাজজি তার এক বক্তব্যে একবার বলেছিলেন, আত্মশ্রদ্ধা, আত্মমর্যাদা সম্পন্ন মানুষের দ্বারাই আমাদের ভারতীয় জাতির উন্নতি সম্ভব, ধূর্ত বা ভিক্ষুক শ্রেণীর দ্বারা নয়। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ মানুষের মনেই দেশের প্রতি তেমন ভালোবাসার কোনো ভাবই নেই। এই জন্যই বোধহয় ভারতীয় সেনাবাহিনী একবার দাবি করেছিল যে সরকারি চাকুরি করতে গেলে কমপক্ষে 2 বছর সেনাবাহিনীতে থাকতেই হবে। অর্থাৎ শিখতে হবে শৃঙ্খলা, শিখতে হবে ভারতপ্রেম। ব্যতিক্রম বোধহয় শুধু পাকিস্তানের সঙ্গে যখন ক্রিকেট খেলা হয় তখন, আর যখন সার্জিক্যাল স্ট্রাইক হয় তখন আমরা কিন্তু খুব দেশভক্ত হয়ে উঠি। যাই হোক, স্বামী রঙ্গনাথানন্দ মহারাজজি আর একটা কথা বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, যে তিনি ভারতবর্ষকে 2 ভাগে ভাগ করেছিলেন। একটি হচ্ছে আতুর ভারতবর্ষ, যেখানে আমি আপনি সকলেই বাস করছি, যেখানে রয়েছে দুর্নীতি, অবক্ষয়, হিংসা, ঈর্ষা, পরশ্রীকাতরতা, শোষণ, মারামারি, সাম্প্রদায়িকতা, ভ্রান্ত শিক্ষা, অশিষ্টাচার ইত্যাদি ইত্যাদি। এমনকি আমাদের লোকসভা, রাজ্যসভা, বিধানসভাতেও এই ভারতের প্রতিফলনই আমরা অহরহ লক্ষ্য করি। আর ভারতের অপর রূপ হচ্ছে ঐতিহ্যময়, গৌরবময় আধ্যাত্মিক ভারতবর্ষ। সমগ্র বিশ্ব যে ভারতকে শ্রদ্ধা, ভালোবাসা ও আশার দৃষ্টি নিয়ে দেখে। এটাই তো শাশ্বত ভারতের মহান রূপ। কিন্তু এই রূপকেই আমরা এখনও চাপা দিতে ব্যস্ত। এমনই মূর্খ আমরা সংখ্যায় বিশাল, প্রায় 135 থেকে 40 কোটি, কিন্তু গুণগতভাবে বড় দিনহীন আমরা। কর্মক্ষমতায় আমরা পাশ্চাত্যের যে কোনো দেশের তুলনায় যথেষ্ট পিছিয়ে রয়েছি। স্বামীজি একবার বলেছিলেন, কম কথা, বেশি অনুভব, বেশি কাজ। আমাদের 2 স্থানে ধ্যান নিমগ্ন থাকতে হবে। 1, আমাদের উপাসনা গৃহে বা উপাসনা স্থানে। 2, আমাদের কর্মক্ষেত্রে। নিঃশব্দে নিজ কর্ম আমাদের করে যেতে হবে, যাতে থাকবে নিজ উন্নতির সাথে সাথে সমগ্র সমাজের উন্নতির চেষ্টা। স্বামীজি আরও বলেছিলেন, আধ্যাত্মিক ভারতের রক্তে মিশবে পাশ্চাত্যের কর্মশক্তি, অর্থাৎ পাশ্চাত্যের কর্মশক্তি ও আধ্যাত্মিক ভারতের সংমিশ্রণে গঠিত হবে নতুন ভারত, প্রগতিশীল ভারত। স্বামীজির এই মূল মন্ত্রকেই আমাদের এখন গ্রহণ করতে হবে। স্বামীজি আরও বলেছিলেন, এই দেশে থাকবে সবল সমর্থ গৃহস্থ আর সবল সমর্থ যুবক, যারা পরস্পরের প্রতি ঈর্ষা, পরস্পরিকাতরতা, দম্ভকে সরিয়ে পরস্পরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যারা দুর্বলের প্রতি হবে সেবাভাবাপন্ন। আর তখনই গড়ে উঠবে নতুন প্রগতিশীল ভারত, ঐক্যবদ্ধ ভারত। আসুন আমরা সেই ভারত গড়তে বদ্ধপরিকর হই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই। নমস্কার। আমরা মাননীয় কল্যাণ সরকার মহাশয়ের বক্তব্য শুনলাম। স্বামীজির ভাবধারায় স্বাধীনতার প্রকৃত স্বরূপ
কি হওয়া উচিত তিনি সুন্দর করে আমাদেরকে বোঝালেন। আসলে মানুষের মধ্যে একটা দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে। মানুষের যে জন্ম, যে জীবন সকলকে নিয়ে, অর্থাৎ সকলের মঙ্গল সাধনায়, দেশের মঙ্গল সাধনায়, সেই জন্মই আমাদের কাছে শ্রেয়। সেই জন্মের পথে, সেই জীবনের পথে যদি আমরা চলতে পারি, তখনই একমাত্র আমরা স্বাধীনতার প্রকৃত স্বরূপ খানিকটা হলেও বুঝতে পারি। আর তা বুঝতে পারলে মানুষের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি আমাদের মাথা নত হয়ে আসে। আমাদের পরবর্তী নিবেদন, পরবর্তী নৃত্য, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, পরিবেশনায় চন্দ্রিমা দত্ত। আমাদের সকলের প্রিয় চন্দ্রিমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর একটা কথা যেটা বলার, সেটা হলো এই যে আমাদের দেশ ভারতবর্ষ দীর্ঘকাল ধরে একটা বৈদেশিক শক্তির পরাধীন ছিল, তার একটা বড় কারণ হলো
ধর্ম সম্বন্ধে আমাদের অজ্ঞানতা, ধর্ম সম্বন্ধে আমাদের অসচেতনতা, ধর্ম সম্বন্ধে আমাদের গোঁড়ামি। সেই ধর্মকে কাজে লাগিয়েই একটা বিদেশি শক্তি বছরের পর বছর আমাদের সমস্ত অনুভূতি, সমস্ত আবেগ, স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে চলে গেল। কিন্তু দুঃখের বিষয়, ধর্ম সম্বন্ধে সেই গোঁড়ামি, সেই নির্বুদ্ধিতা, সেই অজ্ঞানতা আজও বর্তমান, বরং তখনকার থেকে আরো বেশি করে বর্তমান। সেই জন্য পরাধীনতা আজও আমাদের আছে। তখন বৈদেশিক শক্তির কাছে ছিল, এখন নিজেদের কাছে আমরা নিজেরা বেশি পরাধীন। যদি কখনো একটি সার্বজনীন ধর্মের উদ্ভব হয়, তবে তা কখনো কোনো দেশ বা কালে সীমাবদ্ধ হবে না। যে অসীম ভগবানের বিষয় ওই ধর্মে প্রচারিত হবে, ওই ধর্মকে তারই মতো অসীম হতে হবে। সেই ধর্মের সূর্য কৃষ্ণভক্ত, খ্রিস্টভক্ত, সাধু অসাধু সকলের উপর সমভাবে স্বীয় কিরণজাল বিস্তার করবে। সেই ধর্ম শুধু ব্রাহ্মণ বা বৌদ্ধ, খ্রিস্টিয়ান বা মুসলমান হবে না, বরং সকল ধর্মের সমষ্টি স্বরূপ হবে। অথচ তাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকবে। ধর্মের সেই উদারতার কথা চলুন আমরা দেখে নিই এবং শুনেও নিই আমাদের পরবর্তী নিবেদনে। আমাদের পরবর্তী নিবেদন নৃত্য মোরা একই বৃন্তে দুটি কুসুম, পরিবেশনায় উত্তরা মুখার্জি। আকাশ মায়ের কোলে কেন রবি শশী দোলে
সে মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে উত্তরা মুখার্জিকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। প্রীতিলতা ওয়াদ্দেদার নামটা আজ অনেকটাই আমাদের বিস্মৃতিতে চলে গেছে। চট্টগ্রামে বড় হওয়া প্রীতিলতা ছাত্রী হিসেবে বেশ চোখে পড়ার মতোই। ছাত্রাবস্থাতেই বিপ্লবী সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই জড়িয়ে পড়া ভারতের স্বাধীনতা আন্দোলনে। উচ্চশিক্ষার জন্য কলকাতায় পড়তে এলেন প্রীতিলতা। দর্শন নিয়ে ভর্তি হলেন বেথুন কলেজে। কলকাতায় তার সঙ্গে পরিচয় হলো সূর্য সেনের। প্রীতিলতা ডাকতেন মাস্টারদা বলে। এভাবেই সূর্য সেনের দলে যোগ দেওয়া তার। গত শতাব্দীর ৩-এর দশকে তখন প্রীতির যোগ দেওয়া নিয়ে আপত্তিও এসেছিল একাধিক সদস্যের কাছ থেকে। 1930-এর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় প্রীতিলতার বয়স 20। সূর্য সেন, গণেশ ঘোষ, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী, আনন্দ প্রসাদ গুপ্ত, ত্রিপুরা সেন, কল্পনা দত্ত, হিমাংশু সেন, বিনোদ বিহারী চৌধুরী, সুবোধ রায় এবং মনোরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে প্রীতিলতা এবং দলের অন্যান্যরা ঠিক করলেন ব্রিটিশদের অস্ত্রাগার লুট করবেন তারা। টেলিফোন আর টেলিগ্রাফ সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন। অস্ত্রাগার লুট করতে যদিও সফল হননি তারা, তবে টেলিফোন আর টেলিগ্রাফের সব যোগাযোগ বিচ্ছিন্ন করা গিয়েছিল। দলের অনেকেই গ্রেপ্তার হলেন। প্রীতিলতা আর দলের অন্য কয়েকজন সদস্য পালাতে সফল হয়েছিলেন। মাস পাঁচেক পর সূর্য সেনের ভাবনা মতোই পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব হামলার পরিকল্পনা হলো। সেই দলের প্রধান ছিলেন প্রীতিলতা। ইউরোপিয়ান ক্লাবের বাইরে তখন গোটা অক্ষরে লেখা থাকত, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। প্রীতিলতার নেতৃত্বে 10 জনের একটি দল শিখে নিল কিভাবে অস্ত্র চালাতে হয়, কিভাবে প্রয়োজন পড়লে গিলে নিতে হয় পটাশিয়াম সায়ানাইড। 1932-এর 23শে সেপ্টেম্বর রাতে হামলা হলো ইউরোপিয়ান ক্লাবে। একাধিক সদস্য জখম হলেন হামলায়। হামলাকারীদের উদ্দেশ্যে চলল পুলিশের গুলি। প্রীতিলতা গুলি লাগার পরেও বেঁচেছিলেন। ব্রিটিশের হাতে প্রাণ দেওয়া লজ্জার, সেই মনে করে 21 বছরের তরুণী প্রীতিলতা খেয়ে ফেললেন পটাশিয়াম সায়ানাইড। ভাবলে কিরকম সব অবাক লাগে। এরকম কত মানুষ, কত প্রীতিলতা, কত ক্ষুদিরাম এই 18, 19, 20 বছর বয়সে
তাদের প্রাণ দিয়েছেন হাসতে হাসতে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য। আর আমরা যারা স্বাধীন ভারতবর্ষে বসবাস করি, তারা কোনোদিন এতটুকু বোধহয় ভাবি না যে কত মূল্য সেই জীবনের হতে পারে। সেই বোধ, সেই শক্তি আমাদের কারোরই নেই। আজকে স্বাধীনতা দিবসের দিনে আর একবার তাদেরকে আমরা স্মরণ করছি। সেই স্মরণ করার মধ্য দিয়ে যদি এতটুকু বোধ, যদি এতটুকু অনুভূতি আমাদের মধ্যে জেগে ওঠে, সেইটুকু দিয়েই যদি আমাদের একজনের, দুজনের, কয়েকজনেরও যদি আমরা কল্যাণ করতে পারি, তাহলেই এই অনুষ্ঠান করার সার্থকতা। কত প্রাণ এইভাবে চলে গেল স্বাধীনতার জন্য। একবার যদি আমরা সসম্মানে অনুভব করতে পারি, তাহলে বোধহয় হয়তো একটু হলেও বুঝতে পারবো যে কী ছিল তাদের আদর্শ, কী ছিল তাদের প্রকৃত চাওয়া। ভারতের স্বাধীনতা আন্দোলনের হাজার হাজার লক্ষ লক্ষ দেশপ্রেমী যুবক যুবতী, তারা প্রাণ দিয়েছিলেন এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য। একটি মন্ত্র তাদের মুখে নিয়ে, আমরা প্রত্যেকেই জানি সেই মন্ত্র বন্দে মাতরম। কিন্তু আমরা এই মন্ত্রের প্রকৃত অর্থ হয়তো অনেকেই জানি না। বন্দে কথাটির মানে হলো বন্দনা করা, আর মা মানে এখানে দেশমাতৃকা, আমাদের ভারতবর্ষের কথা বলা হয়েছে। বন্দে মাতরম, তরম কথাটির অর্থ হলো তোমাকে, অর্থাৎ বন্দে মাতরম কথাটির পুরো অর্থ হলো মা, তোমাকে বন্দনা করি। বন্দে মাতরম এই কথাটি প্রথম আমরা খুঁজে পাই আমাদের প্রিয় বাঙালি লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা
আনন্দমঠ উপন্যাসে। বন্দে মাতরম আমাদের পরবর্তী নৃত্য পরিবেশনায় দেবলীনা সমাদ্দার। দেবলীনাকে অনেক শুভেচ্ছা। এখন দেবেশ ঠাকুরের কবিতা মানচিত্র আবৃত্তি করে শোনাবে আমাদের ছাত্রী পৃথা ঘোষ। ছোটবেলায় স্বদেশ বাবুর কাছে ভূগোল পড়তাম। প্রথম দিন একটা ধারালো লেড পেন্সিল হাতে ধরিয়ে তিনি আমায় ভারতবর্ষ আঁকতে বলেছিলেন। আঁকবো কি? লেড পেন্সিলের শীর্ষ তর্জনীতে ফুটে একেবারে রক্তারক্তি। সেই থেকে ভূগোলে আমার ভীষণ ভয়, আরো ভয় মানচিত্রে। মানচিত্র মানেই আমার কাছে ধারালো লেড পেন্সিল। পদ্মাপাড়ের মেয়ে ছিলেন বাবার জ্যাঠাইমা। তার একটা নিজস্ব ভূগোল ছিল, 43 থেকে অপরিবর্তিত। তগো মানচিত্র বুঝি না মনি, রংপুর কুষ্টিয়ারে তোরা কইস বিদেশ, আমাগো বাপের বাড়ি বিদেশ হয় কেমনে? ঠাকুমার কাছে চোখ বুজে শুয়ে আব্বাস উদ্দিনের সেই আশ্চর্য পাখির কথা শুনতাম। বগাকে দেখে বগি কাঁদে, বগিকে দেখে বগা। আই পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, কাঁদিল নীরবে। ঠাকুমা শুনিয়ে যেতেন নির্মলেন্দুর সেই চাঁদ বদনী মেয়ের রুনুক ঝুনুক নূপুরের গল্প। স্বপ্নে খুঁজে বেড়াতাম সেই পড়শিকে, বাড়ির পাশে আরশি নগরে যার বসত। স্বদেশ বাবু আমার ভূগোল শিক্ষক। তিনি শিখিয়েছিলেন ধারালো লেড পেন্সিল দিয়ে ভারতবর্ষ আঁকতে। পেন্সিল যত ধারালো হবে, মানচিত্র হবে তত সূক্ষ্ম। ধীরে ধীরে আমরা লালন, আব্বাস উদ্দিন, নির্মলেন্দুর বুকের উপর দিয়ে সুদীর্ঘ রেখা টানতে শিখলাম।
বড়ে গোলাম আলী নুসরত ফতে আলী খানের হৃৎপিণ্ডের পাশ দিয়ে আরেকটা রেখা। আমরা এখন স্বদেশ আঁকতে শিখে গেছি। আফগানিস্তানের মেয়ে ছিলেন গান্ধারী, আজ পাখতুন উজবেক বালুচদের চোখে গান্ধারীর পট্টি বাঁধা। সার্বিয়া বসনিয়া এখন কাদের দেশ? পাপুয়া নিউগিনি নিয়ে কেন হয় বাঁদরের পিঠে ভাগ? বন্দুকের টোটা কিনবো বলে কার ঘরে বন্ধক দিলাম মায়ের অঙ্গের বসন? স্বদেশ স্যার, গান্ধীজির ঘরের দাওয়ায় আজ কারা গাইছে রামধুন? কুদ্রা আমেদাবাদ ভাদোদরা কি আর এক ভারত? কাশ্মীর থেকে কন্যাকুমারী বিদীর্ণ এই জমিনে 10x10 একটা বস্তি কি খুব বেশি? রামপ্রসাদের মানব জমিনে কার আবাদ? সোনা ফেলে দিয়ে ক্যাকটাস বোনা কাদের সাধ? এখন আমরা স্বদেশ আঁকি তার কাঁটাতে, আঁকতে আঁকতে হাতে আমার রক্ত ক্ষত। স্বদেশ মানে কাঁটার বেড়া, লেড পেন্সিল। স্বদেশ মানে রক্ত ঝরা অবিরত। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends, and when the soul of a nation long suppressed finds utterance. It is fitting that at this solemn moment we take the pledge of dedication to the service of India and her people, and to the still larger cause of humanity. At the dawn of history, India started on her unending quest, and trackless centuries which are filled with her striving and the grandeur of her successes and her failures. Through good and ill fortune alike, she has never lost sight of that quest or forgotten the ideals which gave her strength. We end today a period of ill fortune, and India discovers herself again. The achievement we celebrate today is but a step, an opening of opportunity to the greater triumphs and achievements that await us. Are we brave enough and wise enough to grasp this opportunity and accept the challenge of the future? Freedom and power bring responsibility, and so we have to labor and to work hard to give reality to our dreams. Those dreams are for India, but they are also for the world. For all the nations and people are too closely knit together today for any one of them to imagine that it can live apart. Peace has been said to be indivisible. So is freedom, so is prosperity now. And so also is disaster in this one world that can no longer be split into isolated fragments. To the people of India, whose representatives we make appeal to join us with faith and confidence in this great adventure. This is no time for petty and destructive criticism, no time for ill will or blaming others. We have to build the noble mansion of free India where all her children may dwell.
ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। আমাদের পরবর্তী গান পরিবেশনায় যোগরাম উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তপন কুমার রাউত। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লইয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহি তো শেষ। সনগণ তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লইয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ। নাইকো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লইয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের প্রিয়, সকলের পরম শ্রদ্ধেয় মাননীয় তপন কুমার রাউত মহাশয়কে। আমরা তার গলায় যে গানটি শুনলাম, সেই গানটির মধ্যে আমাদের ভারতবর্ষের কত কিছু বলা আছে। ভারতবর্ষের অতীত গৌরবের কথা, ভারতবর্ষের মনীষীদের কথা, যারা বিশ্বের কাছে, সমগ্র সভ্যতার কাছে আমাদের দেশের নাম উজ্জ্বল করে গেছেন চিরকালের জন্য, চিরদিনের জন্য। আমরা যেন সকলে সেই পথ খানিকটা হলেও অনুসরণ করতে পারি। জননীর নাভি মূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও। তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যহিক বাহুর পেশিতে। জীবনের রাজপথে মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। তোমার হাঁ করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন, ছিল ধর্মঘট, ছিল কারখানার ধুলো। তুমি বেঁচেছিলে মানুষের কলকোলাহলে,
জননীর নাভিমূলে ক্ষতচিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছ, সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো? জননীর নাভিমূল থেকে ক্ষতচিহ্ন মুছে দিয়ে উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা, বেঁচে থাকা হে আমার দুঃখ, স্বাধীনতা তুমিও পোশাক পরো। ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমারও শরীরই থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা। বলো, উলঙ্গতা কোনো স্বাধীনতা নয়? বলো, দুঃখ কোনো স্বাধীনতা নয়? বলো, ক্ষুধা কোনো স্বাধীনতা নয়? বলো, ঘৃণা কোনো স্বাধীনতা নয়? জননীর নাভিমূল ছিন্ন করা রক্তজ কিশোর তুমি, স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও। তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে। বলো পেন্সিলের যথেচ্ছ অক্ষরে, শব্দে, যৌবনে, কবিতায়। ভারত পুণ্যভূমি, কর্মভূমি। যদি এই পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাহাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যাইতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তাহার কর্মফল ভুগিতে আসিতে হইবে, যেখানে ঈশ্বরের অভিমুখী জীবমাত্রকেই পরিণামে আসিতে হইবে, যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হইয়াছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হইয়াছে, তবে নিশ্চয়ই বলিতে পারি তাহা আমাদের মাতৃভূমি, আমাদের ভারতবর্ষ। অতি প্রাচীনকাল হইতেই এখানে বিভিন্ন ধর্মের সংস্থাপকগণ আবির্ভূত হইয়া সমগ্র পৃথিবীকে বারংবার সনাতন ধর্মের পবিত্র আধ্যাত্মিক বন্যায় ভাসাইয়া দিয়াছেন। এখান হইতেই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্র দার্শনিক জ্ঞানের প্রবল তরঙ্গ বিস্তৃত হইয়াছে। আবার এখান হইতেই তরঙ্গ উত্থিত হইয়া পৃথিবীর জড়বাদী সভ্যতাকে আধ্যাত্মিকতায় পূর্ণ করিবে। অন্যান্য দেশের লক্ষ লক্ষ নরনারীর হৃদয় দগ্ধকারী জড়বাদ রূপ অনল নির্বাণ করিতে যে জীবনপ্রদ বাড়ির প্রয়োজন, তাহা এখানেই রহিয়াছে। বন্ধুগণ, বিশ্বাস করুন, ভারতই আবার পৃথিবীকে আধ্যাত্মিক তরঙ্গে প্লাবিত করবে। জৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শ্রোতাকে অশেষ ধন্যবাদ। এবার আমাদের অনুষ্ঠান শেষ করার পালা। চলুন সব শেষে আমরা সকলে মিলে আমাদের জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, হৃদয়ে হৃদয় মিলিয়ে আরও একবার, অন্তত আরও একবার বোঝার চেষ্টা করি আমাদের স্বাধীনতার প্রকৃত স্বরূপ। ধন্যবাদ। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা।
কাটিলো